সালাম আলাইকুম সবাইকে ম্যাথফিট পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমি ঢাবি বিজ্ঞান ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্নটার এক্সপ্লেনেশন করব, চুলচারা বিশ্লেষণ করব এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক প্রেডিকশন করব। মানে কেমন মার্কে চান্স হতে পারে, 40-45 কি চান্স হয়ে যাবে নাকি আর একটু বেশি দরকার, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কাট মার্ক প্রেডিকশনে যদি জাম্প করতে চাই তার আগে সিম্পল ভাবে চিন্তা করে দেখো, ডিউতে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 1891টা। 1891 সিটের 5 গুণ, অর্থাৎ তার 5 গুণ বেশি পর্যন্ত তারা খাতা দেখেন। তুমি যদি রাউন্ড ফিগার চিন্তা করে দেখো, প্রায় 10,000 খাতাও কিন্তু ওনারা দেখেন না। ওনারা প্রথম 9, 9.5 কি 9,800 খাতা মূল্যায়ন করেন। অর্থাৎ তুমি যদি রাউন্ড ফিগারের কথাবার্তা বলো, যে প্রথম 10,000 মেরিটে যারা থাকবেন তাদের খাতা মূল্যায়ন হবে, লিখিত পাঠটা মূল্যায়ন হবে, বাকিদের লিখিত মূল্যায়ন হবে না। তো প্রথম 10,000 ব্যক্তির লিখিত যদি মূল্যায়ন হয়, ওই প্রথম 10,000-এ থাকার জন্য তোমার এমসিকিউতে ঠিক কত মার্কের প্রয়োজন, তুমি কত মার্ক পাইলে সেই 10,000-এর মধ্যে অবস্থান করতে পারো। তাই এমসিকিউ পার্টটাকে একটু চুলচারা বিশ্লেষণ করে ফেলি, চলো। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, এই চারটার কথাই বলবো। বাংলা ইংলিশ যারা দাগাইছো তোমরা, ভাইয়ার আইডিয়া নাই বাংলা ইংলিশ নিয়ে, আমি চারটার কথা বলতে চাচ্ছি। দেখো, বায়ো প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। সোজা বাংলা কথায়, যারা মেডিকেল লেভেলের প্রস্তুতি নিছো তাদের জন্য এই কোশ্চেন ঠিক আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। ফিজিক্সের কোশ্চেন আলহামদুলিল্লাহ যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। ফিজিক্সে অনেক প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন ট্র্যাপ ছিল, লাইক এ হবে না সি হবে বি হবে। তো আমরা যে কথাবার্তা বলতে চাই, এই চারটাতে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, এই চারটাতে যদি কেউ 60-এর মধ্যে 32 to 34 রাখতে পারে, বুঝতেছো আমার কথা? 60-এর মধ্যে যদি কেউ 32 থেকে 34 কম্বাইন্ডলি বলবো, ফিজিক্সে এত পাইতে হইব, তোমার কি এত দরকার নাই। লাইক কোন একজন ব্যক্তি ফিজিক্সে অনেক কম পাইছে, কেমিস্ট্রি ভালো করে ফেলছে, ম্যাথ তো একদম বাংলা বাঙ্কা ছিল, ম্যাথ সব সহজ, ম্যাথ সহজ ম্যাথ গুলা দিছে, তাইলে আলটিমেটলি যদি কম্বাইন্ডলি 34, 32 থেকে 34-এর মধ্যে থাকে, তাহলে আশা করা যায় তার মেরিট পজিশন প্রথম 10,000-এর মধ্যে এসে পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে তার খাতা মূল্যায়ন হবে। এবং রিটার্ন পার্টের কোশ্চেন অ্যানালাইসিস করে যা বোঝা যায়, 40-এর মধ্যে যদি সে কম করে 25 মার্কও আনসার করতে পারে, তুমি তো জানো পার্সিয়াল মার্কিং তো অবশ্যই আছে, রিটার্ন পার্টে পার্সিয়াল মার্ক দেন টিচাররা। তাহলে 25 যোগ 32 থেকে 34 আলটিমেটলি অ্যানালাইসিস করলে, যোগ করে নাও, সংখ্যাটা আসতেছে 57 থেকে 59-এর মধ্যে মার্ক থাকতেছে। অর্থাৎ ডিউতে সেফ মার্ক হচ্ছে 57 থেকে 59। এইবার 100-র মধ্যে 57 থেকে 59-এর মধ্যে যারা আসো, তারা একটা হোপ রাখতে পারো। এখানে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ তো আর কোনো গড লেভেল মানুষ না। দেখা যাবে যে এই কাট মার্কটা একটু ড্রপ হইতেও পারে। আমি না মানুষের এক্সপেকটেশন ভাঙতে চাই না। আমি চাই না তোমাকে এক্সপেকটেশন দিতে যে ভাইয়া দেখো, 54 পাইলেও তোমার চান্স হবে, 52 পাইলেও তোমার চান্স হবে না। বলতে চাচ্ছি না। এক্সপেকটেশন একটু কম রাখো। তবে আমি বলবো, যে ব্যক্তি ঠিক এই মার্কের আশেপাশে আছেন, তো কঠিন প্রশ্নের মধ্যে বৈশাও, সে ব্যক্তি অন্য ইউনিভার্সিটিতে আরো ভালো জায়গায় যাওয়ার দাবি রাখে এবং সে যাবেও, চিন্তা নাই। এর একটা সিম্পল কথা হচ্ছে, প্রশ্ন কি কঠিন হয়েছে নাকি হার্ড হয়েছে সেটা নিয়ে কথা বলতে গেলে চিন্তা করো, আমরা যারা ইনস্ট্রাক্টররা কথাবার্তা বলি, আমরা খুব প্রফুল্ল মনে থাকে, আমাকে তো চাপ থাকে না। পরীক্ষার হলে যে একটা স্টুডেন্ট যে চাপে বসে থাকে, সে মনে করো পরীক্ষার হলে ঢোকার আগে কয়েকশো কয়েক হাজার শিক্ষার্থী দেখছে, শুরুতে অ্যাডমিট কার্ড নিয়ে বসছে, তার স্টুডেন্ট চেকিং হওয়ার বিষয়, প্রথমবার একটা পাবলিক ভর্তি পরীক্ষা এসে যাচ্ছে, এত বড় পাবলিক এসে যায় না আগে পরে। তো এই যেটা স্ট্রেসের বিষয় আছে, এই স্ট্রেসের মধ্যে না একে একে যোগ করলেও ভুল হয়। তো এখানে ইনস্ট্যান্ট অবস্থায় দেখা কোশ্চেন সহজ এলো, এই কোশ্চেন কোন এক ব্যক্তির যদি ওই পরীক্ষার পরিবেশে বসায় দেওয়া হয়, তার জন্য প্রশ্ন যথেষ্ট টাফ হবে। মনে হইব যে এই প্রশ্ন ভুল হয়ে যেতেছে। তো প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে সেটাও তো তোমার নিজের কাছে আছে। তুমি নিজে যখন কোশ্চেন নিয়ে আসে স্ট্রেসফুল মোমেন্টে নিজের কল্পনা করবা, দেখবা প্রশ্ন যথেষ্ট কঠিন লাগবে এন্ড যথেষ্ট ভুল হইব। যেমন একটা অঙ্ক ছিল ফিজিক্স থেকে, M1 M2 এর যে অঙ্কটা, কনফিউজিং। M1 M2 F A1 A2 কনফিউজড হয়ে যাচ্ছিলা। আরেকটা কোশ্চেন হচ্ছে পীড়ন বিকৃতি, লাইক সব থিওরিটিক্যাল কথাবার্তা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিছুই নাই। মেটারিস্টিক একটা অঙ্ক ফিজিক্সের করাইছি, আহ এরকম। তো আশা করি যাদের এক্সপ্লেনেশন দরকার আছে, আমরা এক্সপ্লেনেশনে ড্রপ করতে পারি। লেটস সি দ্য এক্সপ্লেনেশন। আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে খেয়াল করো। প্রশ্নে বলা হচ্ছে দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে তাদের মধ্যবর্তী কোণের মান কত।
তো এই ধরনের কোশ্চেন তোমরা অনেক সলভ করছো। যোগফলের মানের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস cos আলফা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু পাই বাই 2 বা 90 ডিগ্রি। দেখো মূল পরীক্ষার হলে প্রায় মানে চান্স পাওয়া প্রথম 10,000 স্টুডেন্টের মধ্যে 10,000 পোলাপানি এই এমসিকিউটা ডিরেক্ট তাকাইছে। কারণ তোমরা জানো দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয় সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যায় 90 ডিগ্রি। আরেকটা জিনিসও শিখানো হয়েছিল, যেখানে শিখছো যে দুটি ভেক্টরের যদি ক্রস গুণনের মান এবং ডট গুণনের মান সমান হয় সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণের মান কত, এটা শেখানো হয়েছিল। সেটা ছিল 45 ডিগ্রি। চিন্তা করে দেখো, ক্রস গুণনের মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলছিলাম কি এ বি সাইন থিতা ইকুয়াল টু এ বি কস থিতা। এ বি ক্যান্সেল আউট করলে ট্যান থিতা ইকুয়াল টু আসে 1, অর্থাৎ থিতা ইকুয়াল টু আসে 45 ডিগ্রি। দুইটা সিম্পল জিনিস ছিল। দুটি ভেক্টরের ক্রস গুণ ডট গুণের মান সমান হলে আমরা জানতাম থিতা ইকুয়াল টু 45 এন্ড যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে থিতা ইকুয়াল টু 90 ডিগ্রি। এগুলো এত কমন প্রশ্ন যে সলভ করতে করতে তোমাদের জন্য পুরো কাইন্ড অফ মুখস্থ মতো হয়ে গেছে। মূল কোশ্চেন বা মূল টুইস্ট শুরু হইতেছে 2 নাম্বার থেকে। এটা ফ্রি এমসিকিউ ছিল। আমাদের পরের কোশ্চেনটা দেখে খেয়াল করো। কোশ্চেনে বলা হচ্ছে দুইটা কণা m1 এবং m2 ভরের কণার উপর যদি তুমি f পরিমাণ বল প্রয়োগ করো তারা যথাক্রমে a1 এবং a2 পরিমাণ ত্বরণ অনুভব করে। তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যদি এই সেম পরিমাণ ফোর্সটা আমি m2 মাইনাস m1 ভরের কণার উপর অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ত্বরণের মানটা কত। দেখো আমার এখানে বলের মান খুব সহজেই বলতে পারি যে m1 কণার উপর যদি a1 পরিমাণ ত্বরণ প্রযুক্ত হয় তাহলে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে m1 a1। তাহলে আমি বলতে পারি 12 m1 অথবা ইন আদার ওয়ার্ডস 3.3 m। এটা হচ্ছে ফোর্সের মান। তাহলে m2 মাইনাস m1 ভরের কণার উপর প্রযুক্ত ত্বরণের মান সেটা আমরা জানি যে ত্বরণ অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু হচ্ছে ফোর্স আপন মাস m2 মাইনাস m1। ফোর্সের পরিমাণ হচ্ছে 12 m1, অর্থাৎ 12 m1 নিচে হচ্ছে m2 মাইনাস m1। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তর এটা যেমন সঠিক পাশাপাশি এটাও কিন্তু সঠিক, অর্থাৎ তুমি চাইলে বলতে পারতা 3.3 m2 m2 মাইনাস m1। এই দুটোর মধ্যে অপশনে আমার কাছে এটা দেওয়া ছিল, প্রথম অপশনটা দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার প্রথম সঠিক আনসার। কোশ্চেনটা একটা কুইক রিপিট করে দেয় কেমন। কোশ্চেনে বলা হচ্ছে যে m1 এবং m2 ভরের দুইটা কণার উপর f পরিমাণ বল, বলের মানটা ধ্রুব আছে কেমন, f পরিমাণ বল প্রয়োগ করার কারণে প্রথম কণার ত্বরণের মান এবং দ্বিতীয় কণার ত্বরণের মান এত এবং এত। যদি একই পরিমাণ বল m2 মাইনাস m1 ভরের কণার উপর করা হতো সেক্ষেত্রে ত্বরণের মান কত। থিওরি ক্লিয়ার থাকলে ম্যাথ সোজা, আবার থিওরি ক্লিয়ার না থাকলে খুব কষ্টের বিষয়। সিম্পল ভাবে চিন্তা করে দেখেন, m2 মাইনাস m1 এই ভরের কণার উপর যদি এত পরিমাণ বল প্রযুক্ত হয় তাহলে ত্বরণ তো খুব সোজা। ত্বরণ মানে কি ফোর্স আপন ভর মাস। ফোর্সের পরিমাণ বসাইলাম, ভরের পরিমাণ বসাইলাম। এখন ফোর্স ইকুয়ালস টু প্রথম বস্তু সাপেক্ষে ফোর্সের মান হচ্ছে m1a1 অর্থাৎ 12 m1 বা m2a2 অর্থাৎ 3.3 m2। দুইটার মধ্যে প্রথমটা আমাদের অপশনে দেওয়া ছিল, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কোশ্চেনটাতে বলা হইতেছে কোন একটা কণাকে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তি থেকে যদি নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তির মান কত। দেখো কোন একটা কণাকে তুমি যখন ভূমির সাথে আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করো তখন কণাটার বেগের দুটো উপাংশ থাকে। বেসিক্যালি তোমরা যখন প্রাস বা প্রজেক্টাইল মোশন পড়ছো, প্রাস কাকে বলে? ভূমির সাথে আনত কোণে নিক্ষিপ্ত বস্তুর দ্বিমাত্রিক গতিকেই প্রাস বলে। তো বস্তু কণাটার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগের দুটো উপাংশ থাকে। একটা উপাংশ হচ্ছে vx যেটা বস্তু কণাটাকে সামনের দিকে আগাতে চেষ্টা করে, একটা উপাংশ হচ্ছে vy যেটা বস্তু কণাটাকে উপরে নিতে সাহায্য করে। কোনো একটা কণা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছে, সর্বোচ্চ বিন্দুর সাপেক্ষে পৌঁছানোর পর কণাটা তো আর উপরের দিকে যাবে না, ঠিক না? যেহেতু বস্তু কণাটা উপরের দিকে আর যাবে না, সর্বোচ্চ পয়েন্টে আছে, দ্যাটস ওয়াই তার vy এর মান কত? 0। অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগের উলম্ব উপাংশের মান 0 হয়। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তির একমাত্র প্রজেক্টের হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে vx, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি E ইকুয়ালস টু হচ্ছে হাফ m vx স্কয়ার। দেখো আমরা জানি vx ইকুয়ালস টু ছিল v নট cos 30 ডিগ্রি নাকি 45 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি হাফ m, এটা হয়ে গেছে v নট স্কয়ার ইন্টু হাফ, 1/√2 স্কয়ার করলে তো হাফ হয়ে যায়। হাফ m v নট স্কয়ার হচ্ছে নিক্ষেপণ মুহূর্তে গতিশক্তির পরিমাণ, সেটা হচ্ছে e। তাহলে কণাটার সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তির মান হচ্ছে ek ইকুয়ালস টু e/2। আচ্ছা, এখানে একটা বিশাল সংখ্যক পোলাপান আছে যারা ভুল করছে। সেটা হচ্ছে যে
তারা এই জিনিসটা মাথায় রাখছে যে কোন একটা বস্তু কোনো নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়। উলম্ব উপাংশ শূন্য হয়ে গেলে মনে হয় গতিশক্তির মানটা শূন্য হয়ে যাবে না। বস্তু কণাটার ব্যাগের উলম্ব উপাংশের জন্য একটা গতিশক্তি আছে, আনুভূমিক উপাংশের জন্য গতিশক্তি আছে। উলম্ব উপাংশের জন্য গতিশক্তির মান শূন্য হইলেও আনুভূমিক উপাংশের কারণে একটা গতিশক্তি থেকেই যায়, সেটা হচ্ছে নিক্ষেপণ মুহূর্তের গতিশক্তির অর্ধেক। আরেকটা কথা, এই প্রশ্নটা কি শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে কিনা? দেখো, ফিজিক্সের হয়তোবা গতিবিদ্যা চ্যাপ্টারটা তোমাদের ছিল না, বাট ম্যাথ করার ক্ষেত্রে সেকেন্ড পেপারের নবম চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। তাহলে যারা ওই চ্যাপ্টারটা পড়ছো অ্যাটলিস্ট এটা সলভ করতে পারো। পরের প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নে বলা হচ্ছে এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আবর্তনরত অবস্থায় আছে, সেই উপগ্রহটার বেগ নির্ণয় করতে হবে। সিম্পল ভাবে চিন্তা করেন, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, কেন্দ্র থেকে ব্যাসার্ধের পরিমাণ যদি হয় আর, এবং এম ভরের উপগ্রহটা পৃষ্ঠের সাপেক্ষে টোটাল এক্স পরিমাণ উচ্চতায় অবস্থান করতেছে। ঘূর্ণায়মান উপগ্রহের ব্যাগের মান কত? ঘূর্ণায়মান উপগ্রহের ব্যাগ তোমরা জানছো, উপগ্রহের ব্যাগ রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এখানে এইচ এর জায়গায় কি হবে? কারণ এটা এক্স পরিমাণ উচ্চতায় আছে, তাই এইচ এর জায়গায় হয়ে যাবে জি এম বাই আর প্লাস এক্স। সিম্পল চিন্তা করে দেখেন, আমরা জানি জি ইকুয়ালস টু ছিল আমাদের জি এম বাই আর স্কোয়ার। তাহলে সিম্পলি আমরা জি এম এর জায়গায় বলতে পারি জি আর স্কোয়ার। জি আর স্কোয়ার আর প্লাস এক্স, এটা হচ্ছে উপগ্রহটার কক্ষীয় গতি, বা এত বেগে উপগ্রহটা আমার বেসিক্যালি আবর্তনরত অবস্থায় ছিল। এই অপশনটা নাই উত্তরের মধ্যে, দ্যাটস ওয়াই আমার 4 নম্বর প্রশ্নটা ব্ল্যাঙ্ক থাকতেছে। ওকে, পরের প্রশ্নটা দেখে খেয়াল করো। পরের প্রশ্নে বলা হচ্ছে এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের ইয়াং এর গুণাঙ্ক এবং পীড়ন দেওয়া আছে, তার মোট স্থিতিস্থাপক শক্তি জানতে হবে। আমরা তো জানি যে কোনো একটা বস্তু কণার একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা তোমরা শিখছো। একক আয়তনে সঞ্চিত শক্তি ওয়াই ইকুয়ালস ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল? যে হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি, পীড়ন গুণ বিকৃতি। ওকে, বলাবার না। এখন ভাইয়া প্রশ্নে পীড়নের মানটা বলে দিচ্ছে এস, তাহলে আমরা বলতে পারি একক আয়তনে সঞ্চিত শক্তি ডাব্লিউ একক ইকুয়ালস টু হইতেছে হাফ ইন্টু পীড়ন ইন্টু, প্রশ্নে কিন্তু কোথাও বিকৃতির মান উল্লেখ করেন নাই। বিকৃতির পরিবর্তে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে। আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে সিম্পলি আমরা বলতে পারি বিকৃতি ইকুয়ালস টু হচ্ছে এস বাই ওয়াই। তাহলে সিম্পল ভাবে আমরা যদি এখানে এস বাই ওয়াই বসায় দেই, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে এস স্কোয়ার বাই টু ওয়াই। ওকে, এটা কিন্তু ফাইনাল উত্তর না, কারণ কণাটার মোট সঞ্চিত গতিশক্তির মান জানতে চাইছে, মোট সঞ্চিত শক্তির মান জানতে চাইছে, সেটা আমাকে বের করতে হবে। একক আয়তনে সঞ্চিত শক্তির সাথে যদি আমি মোট আয়তনটাকে গুণ করে দেই, তাহলে আমি তার মোট সঞ্চিত শক্তিটা পেয়ে যাবো না? তাহলে টোটাল সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি গুণ গুণ মোট আয়তন এ ইন্টু এল, কারণ বলে দিচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দৈর্ঘ্য। আলটিমেটলি বলতে পারি এস স্কোয়ার বাই টু ওয়াই ইন্টু এ এল, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। অনেকের একটা অভিযোগ ছিল যে ভাই ঢাবির ক্যালকুলেশন পারমো কিনা। দেখো, ক্যালকুলেশন তুইলা দিছে, টিচাররা কি করতে পারতাম না এস ওয়াই এ এর মান বসে দিতে? না, ওনারা দেখতে চাইছেন আলটিমেটলি তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। তোমার বোঝায় বোঝায় করতেও আমার আলটিমেটলি 50 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে তুমি পরীক্ষার হলে কি এটা পারবা না 45 সেকেন্ডে ডান করতে? অবশ্যই সম্ভব, অসম্ভব কিছুই না। তোমরা যারা আমার একাডেমিক স্টুডেন্ট আছো প্রত্যেকরে এরকম ম্যাথ আমি করাইছি, টাইপের প্রশ্ন আমার করানো হয়েছে অলরেডি, কয়েকবার আমরা সলভ করছি। একক আয়তনে সঞ্চিত শক্তি মোট আয়তন দ্বারা গুণ করার ব্যাপার আদি জাস্ট সংখ্যা আকারে করছি, এরকম প্রতীক আকারে করিনি। শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে একটা কোশ্চেন আসছে। পরের প্রশ্নটা মূলত বলা হচ্ছে কে স্প্রিং দ্রবক বিশিষ্ট একটা স্প্রিং আছে যেটাকে এম ভরের বল দ্বারা সংকুচিত করছো, তুমি কি পরিমাণ সংকুচিত করলে বলটা আমার ভি পরিমাণ ব্যাগ অর্জন করবে? এই টাইপের প্রশ্ন ঢাবির প্রিভিয়াস ইয়ারে রিপিটেড অবস্থায় আসছে, কয়েক হাজার বার আসছে। বাট বিষয়টা হচ্ছে যে এই টাইপের প্রশ্নগুলো আগে মান দেয়া থাকতো, লাইক ব্যাগের মান নির্ণয় করো, বলবান ক্যালকুলেশন করা অভ্যস্ত ছিল। এই প্রথম যেখানে প্রতীক কিভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি কোশ্চেনে কোনো প্রকার ক্যালকুলেশন নাই, জাস্ট থিওরিটা মানে কাইন্ড অফ প্রতিপাদন। তোমরা যারা একাডেমিক স্টুডেন্ট প্রতিপাদন করার সময় কোন আইজি পায় বসে থাকো, এন্ড প্রতিপাদন করার সময় দেখো না হ্যাঁ লেখাবে, শেষে সেটা বক্স করবে, আমি সেটাকে মুখস্থ করবো। দেখো হাবির কোশ্চেন, টিচাররা ওই ক্যালকুলেশন পার্ট স্কিপ করে ফেলছেন, ডিরেক্ট ওই প্রতিবেদন থেকে ম্যাথ আসছে। চিন্তা করে দেখেন, বলতেছে কোন একটা স্প্রিং, এটা হচ্ছে ধরো কোন একটা স্প্রিং যেটা সংকুচিত অবস্থায় আছে, এটাকে আমি এম পরিমাণ ভরের সাহায্যে সংকুচিত করে রাখছি। একটা স্প্রিং কে এক্স পরিমাণ সংকুচিত করলে এটা হচ্ছে স্প্রিংটা স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক স্প্রিং, এই ছিল স্বাভাবিক স্প্রিং। এখন তুমি এটাকে টোটাল এক্স পরিমাণ সংকুচিত করছো, এক্স পরিমাণ সংকুচিত করার কারণে
এক্স এর মানটা কত হইলে স্প্রিংটার মধ্যে ভি পরিমাণ ব্যাক অর্জিত হবে? চিন্তা করে দেখো, তুমি যখন ছাইড়া দিবা এই বিন্দু থেকে, স্প্রিং এর সঞ্চিত শক্তিটা গতি শক্তিতে ট্রান্সফার হবে। অর্থাৎ স্প্রিং এর মধ্যে যদি হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ সঞ্চিত শক্তি থাকে, পুরাটা বলটার মধ্যে গতিশক্তি আকারে হাফ এম ভি স্কোয়ার আকারে রূপান্তরিত হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আমার এক্স এর মানটা থাকতেছে এম বাই কে ইন্টু ভি। এই পরিমাণ যদি সংকুচিত করা হয় স্প্রিং রে, তাহলে আমি ভি পরিমাণ ব্যাক অর্জন করতে পারবো। তুমি চিন্তা করে দেখো তো, ওনারা চাইলে কি পারতেন না ভি এর একটা মান রাখতে, কে এর একটা মান রাখতে, এম এর একটা মান রাখতে? দেন বাট ওনারা সময় বাঁচাইছেন। ওনারা আলটিমেটলি, কে যে এটা বুঝে তার এটা সলভ করতে আলটিমেটলি 10 থেকে 12 সেকেন্ডের বেশি সময় লাগবে না। সে জাস্ট হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার লাগবে। পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করো। পরের প্রশ্ন বলা হইতেছে, চারটা ভিন্ন পাত্রে আমাদের কাছে প্রত্যেকটাতে 0.5 মোল করে 4 রকমের গ্যাস রাখা আছে চারটা ভিন্ন কন্ডিশনে। কোন গ্যাসের তাপমাত্রার পরিমাণ বেশি? তো সিম্পল ভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা গ্যাসের মোল সংখ্যা নির্দিষ্ট, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্দিষ্ট। তাহলে পিভি ইকুয়ালস টু এন আর টি ইকুয়েশন থেকে পিভি প্রপোর্শনাল টু কি টি না? কারণ কি? কারণ এখানে মোল সংখ্যা ধ্রুব, মোলার গ্যাস হচ্ছে ধ্রুব, ধ্রুবক উঠাই দিলে পিপি প্রপোর্শনাল টু কি হবে? পি এর সমানুপাতিক হবে। অর্থাৎ যেই গ্যাসের জন্য পিভি এর গুণফল বেশি সেই গ্যাসের জন্য তাপমাত্রা বেশি। অপশন সি এর জন্য পিভি এর গুণফলটা হয়ে যায় 1000। এই গুণটা আমি খুব ইজিলি করতে পারি, কারণ কিলো প্যাসকেল রে প্যাসকেলে নেওয়ার জন্য যে 1000 দ্বারা গুণ করবো, লিটার রে মিটার কিউবে নিতে গেলে সেই 1000 দ্বারা ভাগই করা লাগে। সংখ্যার একবার 1000 দ্বারা গুণ, একবার 1000 দ্বারা ভাগ, কোনো অর্থ বহন করে না। তাই দুইটার একটারও পরিবর্তন না করে ডিরেক্ট আমরা চাইলে গুণ করতে পারি। গুণেরও দরকার নাই। 8 12 96 960, 6 16 96 960, 3 30 90 বা 900। আলটিমেটলি বুঝতেছে অপশন সি এর জন্য পিভি এর মান সবচেয়ে বেশি 1000 হইতেছে। দ্যাটস ওয়াই অপশন সি এর গ্যাসটার তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। যারা ইকে ইকুয়ালস টু 3/2 এন আর টি, দেন ইকে ইজ ইকুয়াল টু এরকম ভাবে চিন্তা করছো 3/2 পিভি, অনেক কিছু চিন্তা ভাবনা করছে ফলাফল এই সিম্পল প্রশ্নের মধ্যে। এবং আলটিমেটলি আসলে বুঝতেই পারতেছো, প্রশ্ন কিন্তু টিচাররা এমন ভাবে করেন যাতে ফলাফল ট্র্যাপড হয়। ট্র্যাপড হওয়া যাবে না, খুব তাড়াতাড়ি আনসার করে বের হয়ে চলে আসতে হবে এখান থেকে। আমাদের পরের প্রশ্নটাতে বলতেছে, একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার ফলে এক্স পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং বিভব পার্থক্য সম্ভবত দ্বিগুণ করা হয়েছে। শক্তির ক্রমটা নির্ণয় করতে হবে, শক্তির কানেকশনটা নির্ণয় করতে হবে। আমরা জানি কোন একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন নট এ বাই বি, যেখানে ডি ছিল পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কয়ার, বাট বিভবটা এখানে এক্স, তাই হাফ সি এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ এপসাইলন নট এ টি এক্স স্কয়ার। দেখো, মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করা হয় তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কয় গুণ বাড়বে? 2 গুণ বাড়বে, কারণ ইউ এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। আলটিমেটলি সঞ্চিত শক্তিটা কত গুণ বাড়তেছে? নতুন সঞ্চিত শক্তিটা পূর্বের সঞ্চিত শক্তির 8 গুণ হচ্ছে, অর্থাৎ ইউ ড্যাশ ইকুয়ালস টু হইতেছে, ইউ ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে 8 ইন্টু ইউ। তাহলে আদি শক্তি এবং পরবর্তীতে শক্তি এর অনুপাত ইউ অনুপাত ইউ ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে 1:8। অর্থাৎ সবাই শেষেরটা হবে আমাদের উত্তর। তোমরা বুঝতে পারতেছো তো, আমি খুব ডিটেলসে করি নাই। চাইলে করতে পারবো যে u1 ইকুয়ালস টু এগুলা, u2 ইকুয়ালস টু এটা, চাইলে করতে পারি। বাট সিম্পল ভাবে চিন্তা করে দেখেন ভাইয়া, যে u প্রপোর্শনাল টু 1/d এবং x স্কয়ার, এই এতটুকু জায়গা চিন্তা করো। তাহলে x কি ছিল? বিভব। বিভবকে দ্বিগুণ করলে শক্তি হবে কয় গুণ? 4 গুণ। দূরত্বকে অর্ধেক করলে শক্তি হবে কয় গুণ? দ্বিগুণ, কারণ d যদি d/2 হয়, 2 উপরে উঠে সেটা কয় যাবে? দ্বিগুণ। তাহলে দূরত্বের কারণে শক্তি বাড়ছে 2 গুণ, বিভবের কারণে বাড়ছে 4 গুণ, তাহলে আলটিমেটলি কত গুণ বাড়ছে? টোটাল 8 গুণ বাড়ছে। শক্তির অনুপাতটা কত হবে? 1:8। পরের কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেনে বলতেছে যে R1 এবং R2 মানের দুইটা রোধকে বিভিন্নভাবে যুক্ত করার মাধ্যমে আমরা এই 4 রকমের রোধ দেখতে পাই। তাহলে R1 এবং R2 এর মান কত? তোমার এখন সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে অপশন টেস্ট করা। অপশন টেস্টে যদি তুমি 3 নম্বর অপশনে টেস্ট করো, অর্থাৎ যেখানে R1 হচ্ছে আমাদের 4 এবং R2 ইকুয়ালস টু হচ্ছে 12 ওহম, তাহলে তুমি খুব সিম্পল ভাবে চিন্তা করতে পারো যে 4 এবং 12 ওহমকে সমান্তরালে সংযোগ করলে আমার তুল্যরোধ হয় Rp ইকুয়ালস টু 3 ওহম, এবং শ্রেণীযুক্ত করলে তুল্যরোধ হয় Rs ইকুয়াল টু 16। আর যদি তুমি এমন ভাবে কানেক্ট করো যে শুধুমাত্র 4 ওহমটারে কানেক্ট করো, সেক্ষেত্রে তুল্যরোধ হবে 4, শুধুমাত্র 12টা কানেক্ট করলে তুল্যরোধ হবে 12। ধরো একটা দিছো আর একটা ইনঅ্যাক্টিভ রাখছো, আরেকটাকে ওপেন সার্কিট করে দিছো, ঠিক না?
সেক্ষেত্রে অপশন 3 আমার উত্তরটা আছে। অপশন 1, 2, 4 ওই অপশনগুলো যদি তাকাও, সেক্ষেত্রে দেখবা তুমি ওই অপশনগুলোর সাহায্যে 4টা রোধ মিলাইতে পারতেছো না। যেমন আমাদের প্রথম অপশনটা ছিল 3 ওহম এবং 4 ওহম। 3 ওহম এবং 4 ওহমের মাধ্যমে তুমি কখনোই শ্রেণীর সমান্তরাল সংযোগের মাধ্যমে এই 4টা বানাইতে পারবে না। 3 এবং 4 এর শ্রেণীর সংযোগ করলে হইতাছে 7 ওহম। অপশনে তো এখানে তো 7 ওহম নাই। 3 এবং 4 কে যদি প্যারালাল কানেকশন করো, সেক্ষেত্রে তুমি পাইতেছো অন্য একটা রোধ, যেটা আমার এই অপশনটাতে নাই। তাহলে কেবলমাত্র অপশন 3 এর 4 এবং 12 কে শ্রেণী, সমান্তরাল এককভাবে যুক্ত করার মাধ্যমে আমি এই 4টা রোধ পাইতে পারি। দ্যাটস ওয়াই অপশন 3 হচ্ছে আমার সঠিক উত্তর। সবসময় যে প্রশ্ন থেকে উত্তরের মধ্যে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। কখনো কোনো উত্তর থেকেও প্রশ্নের মধ্যে যাওয়া যেতে পারে, অর্থাৎ অপশন টেস্টের কথা বলতেছি। অপশন টেস্ট করেও তো আমরা উত্তরের কাছে পৌঁছাইতে পারি। পরের প্রশ্নে বলতেছে, ইয়ং এর ডিচির পরীক্ষায় কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় তাহলে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে? দেখো, ডোরা প্রস্থের সাথে ডেল এক্স ইকুয়ালস টু ছিল ল্যামডা ডি বাই টয়েস এ, রাইট? তাহলে সিম্পল ভাবে চিন্তা করে দেখো, আমরা জানি সি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা, তাহলে এফ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, কারণ আলোর একটা কনস্ট্যান্ট অবস্থায় আছে। তাহলে কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে? অর্ধেক। তরঙ্গ দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে ডোরা প্রস্থ কি হয়ে যাবে? অর্ধেক। সমানুপাতিক সম্পর্ক চিন্তা করো যে ডেল্টা এক্স প্রপোর্শনাল টু ল্যামডা আর ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই এফ, তাহলে এফ যদি দ্বিগুণ করে ডেল এক্স ইকুয়াল টু কি হবে? অর্ধেক পরিমাণ হয়ে যাবে। এই টাইপের ম্যাথ কি ভালো না? ক্যালকুলেশন করতে গেলে কত ঝামেলা। তোমরা করো কি, থিওরিটিক্যাল প্রশ্ন থেকে ভয় পেয়ে যাও। এই প্রশ্ন তো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে করা যায়। চিন্তা করো, কম্পাঙ্ক দ্বিগুণ, ডোরা প্রস্থ অর্ধেক। 15 সেকেন্ড বাদ দাও, অ্যাটলিস্ট 40 এর মধ্যে তো করতে পারবে। পরের প্রশ্নটাতে বলা হইতেছে যে বোর পরমাণু মডেল অনুসারে কোন একটা কণার এনতম ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর এন, কণাটার কৌণিক ভরবেগের মান কত? আমরা জানি কৌণিক ভরবেগ না, বলা হয়েছে কণাটার রৈখিক ভরবেগ কোনটি। তো আমরা তো জানি যে কৌণিক ভরবেগ, বোর পরমাণু মডেল থেকে আমরা জানি যে এম ভি আর ইকুয়ালস টু হচ্ছে এন এইচ বাই 2 পাই, যেখানে এইচ বাই 2 পাই হইতেছে আমার এইচ কাটের সমান, অর্থাৎ রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ বাই 2 পাই এটা বলা হয় এইচ কাট, রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে কোশ্চেন। তাহলে সিম্পলি চিন্তা করে দেখেন, এমভিআর ইকুয়ালস টু যদি এন এইচ কাট হয়, এমভিআর ছিল কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ এমভি ইকুয়ালস টু কি হয়ে যাবে? এন এইচ কাট বাই আর এন হয়ে যাবে না, এনতম ব্যাসার্ধের জন্য। তাহলে এটাই তো হচ্ছে আমার উত্তর। তাহলে সিম্পল ভাষায় অপশনটা আছে 3 নম্বরে। ডিউ ফিজিক্স এর সবচেয়ে কনসেপচুয়াল যে প্রশ্নটা আমার কাছে লাগছে, সেটা হচ্ছে এটা, মিটার স্কেলের অঙ্কটা। কারণ কোশ্চেনটা এতটা কনফিউজিং যে ওই চাপের মুহূর্তে তোমার পক্ষে এই প্রশ্নটাকে সলভ করা সম্ভবই না। তুমি জাস্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, কারণ সময় জানতে চাইছে। তুমি জাস্ট এই সূত্রের মধ্যে ট্র্যাপড হয়ে থাকবা যে টি ইকুয়ালস টু হচ্ছে টি নট রুট 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। তুমি জাস্ট খুঁজবা যে টি আর টি নট দুইটার মধ্যে কোনটা আছে কি নাই। দরকার নাই, আমরা এই কোশ্চেনটাকে এক পলক দেখে ফেলি। চিন্তা করো, প্রশ্নে বলা হচ্ছে যেটা একটা মিটার স্টিক কোন একটা পর্যবেক্ষককে 0.8 সি ভেলোসিটিতে যাচ্ছে। মিটার স্টিক হোয়াট এভার দ্যাট ইজ, জাস্ট মিটার শব্দটা শুনছো, অর্থাৎ যে স্কেল বা যে বস্তুটা গেছে সেটার আদি দৈর্ঘ্য ছিল 1 মিটার, এল নট 1 মিটার, এটার ভেলোসিটি ছিল 0.8 সি। তুমি বুঝো, এই 1 মিটার দৈর্ঘ্যের কোন একটা বস্তু যদি আমার সামনে 0.8 সি গতিতে যায়, আমি তার দৈর্ঘ্য তো 1 মিটার দেখবো না, আমি তার দৈর্ঘ্য কিছুটা রিডিউসড দেখবো, সংকুচিত অবস্থায় দেখবো। সেই রিডিউসড লেন্থটা হচ্ছে L ইকুয়ালস টু L নট রুট 1 মাইনাস 0.8 স্কয়ার। আমি ক্লাসে, একাডেমিক ক্লাসে অনেকবার বুঝাইছি যে এগুলা হাতে কলমে ক্যালকুলেশন করো, আসবে, দেখো আসছে। আলটিমেটলি চিন্তা করে দেখো, L নট হচ্ছে 1, তাহলে রুট ওভার 1 মাইনাস 0.64, এটা হয়ে গেছে 0.6 মিটার। ডান। তাহলে মিটার স্কেলটার লেংথ ছিল 1 মিটার, বাট গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য হয়ে গেছে 0.6 মিটার। তাইলে যে পর্যবেক্ষক, তিনি তো 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো স্টিক দেখবেন না, তিনি তো দেখবেন 0.6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা স্কেল। তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা তো প্রশ্ন কাঠামোতে আমরা জানি জড় কাঠামোতে কোনো একটা বস্তু সমবেগে যাইতেছে। তাহলে সমবেগে গতিশীল বস্তুর সময় টি ইকুয়ালস টু কি হয়? তার দূরত্ব বাই বেগ। তার দূরত্বটা কতটুকু গেছে? পর্যবেক্ষকের সামনে কি পুরো 1 মিটার লম্বা কিছু একটা গেছে, নাকি 0.6 মিটার লম্বা কিছু একটা গেছে? গতিশীল অবস্থায় তো 0.6 মিটার লম্বা কিছু একটা গেছে। তাহলে 0.6 ওপরে নিচে হয়ে গেছে আলোর বেগের 0.8 সি, ভেলোসিটি 0.8 সি। তাহলে চিন্তা করে দেখেন ভাইয়া, পয়েন্ট 0.0 পয়েন্ট কাটা, 6/8 যে কথা, 3/4 বা 0.75 ইন্টু নিচে থাকবে 3 ইন্টু 10 পাওয়ার 8। খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখতে পারো। তো দেখো, 0.75 কে 3 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 0.25। তাহলে 0.25 ইন্টু 10 ইনভার্স 8 যে কথা, 2.5 ইন্টু 10 ইনভার্স 9 বা 2.5
ন্যানো সেকেন্ড, একই কথা। খুব সিম্পল না, স্মুথ না? চিন্তা করে দেখো, এখানে কোশ্চেনটার মধ্যে আপেক্ষিক সময় প্রকৃত সময় কোনো কনসেপ্টই ছিল না। তোমার সামনে যদি একটা 1 মিটার লম্বা গাড়ি যায়, বাস্তবে স্বল্প বেগে তুমি গাড়িটার দেখতে কি পরিমাণ সময় অতিক্রম করবা? উপরে গাড়িটার দৈর্ঘ্য যতক্ষণ সময় লাগে গেছে, যত বেগে গেছে, নিচে ব্যাগ বসাবা, উপরে দৈর্ঘ্য বসাবা, সময় পেয়ে যেতেছে। বাট এই ক্ষেত্রে গাড়িটা কিন্তু 0.8 সি বেগে যেতেছে। এত স্পিডে যদি একটা মিটার স্টিক আমার সামনে দিয়ে যায়, সেক্ষেত্রে মিটার স্টিকটারে আমি 1 মিটার লম্বা দেখবো না, কিছুটা রেডিউস দেখবো, মনে করি একটু ছোট হয়ে গেছে। সেই ছোট স্টিকটার অতিক্রান্ত দূরত্ব 0.6 মিটার, কত বেগে গেছে? 0.8 সি ভেলোসিটিতে গেছে। দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে তো সময় পাইতেছি, তো সময়টা হচ্ছে 2.5 ন্যানোসেকেন্ড। তোমরা যারা রিসেন্টলি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা মানে পড়া শুরু করছো, নিজে নিজে রিসার্চ করতেছো, ডায়োড টপিকটা কিন্তু তোমাদের সাথে অজানা কিছু না। আর বাইনারি এবং আইসিটি টপিকটা তোমরা অনেক আগে পড়ে ফেলছো ফার্স্ট ইয়ারের শুরুতে। বাইনারির জগতে আমরা কি জানি? 1 মানে অন, সত্য, 0 মানে অফ, অর্থাৎ মিথ্যা। এটা তো জানি, বুলিয়ান লজিক থেকে আমরা একটু শিখছি। তাহলে চিন্তা করে দেখো তো, যে এই দুইটা সার্কিট, ধরো এদিকে আমি এ প্রান্ত, এটা হচ্ছে আমার বি প্রান্ত, আর এটা সি হচ্ছে আমার আউটপুট প্রান্ত। তাহলে আমি যদি এখানে ইনপুট আঁকি, চিন্তা করো, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। ইনপুট এ এবং বি, দুইটা সুইচ আছে, দুইটার মাঝখানে 4 রকম কনফিগারেশন হতে পারে। এটা হতে পারে 1 1 0 0, 0 1 0 1। এই 4 রকম কনফিগারেশন আমরা দেখতে পারি। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদি এ 1 হয়, অর্থাৎ এ বিন্দুতে কারেন্ট থাকে, প্রবাহ যায়, এবং বি বিন্দুতে প্রবাহ না যায়, বি বিন্দুতে প্রবাহ না গেলে বাদ, এই বিন্দুতে কারেন্ট সোজা ঢুকছে, মানে এটা কি অবস্থায় আছে? ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে। ফরওয়ার্ড বায়াসডে কারেন্টটা যাবে এবং আমার এই সি পয়েন্টে প্রবাহ পাওয়া যাবে। সি পয়েন্টে আসার পরে কারেন্টটা রোধের মতো দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড, জিএনডি। কেমন? গ্রাউন্ড। তাহলে চিন্তা করে দেখো, এ এবং বি এর যে কোনো একটাতে কারেন্ট থাকলে আমরা দেখতেছি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসডে ওপেন হচ্ছে এবং কারেন্ট তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সি বিন্দুতে পাওয়া যেতেছে। অর্থাৎ এ যদি 1 হয়, সি তে তুমি একটা প্রবাহ পাচ্ছ। বি যদি 1 হয়, সেক্ষেত্রে তুমি সি তে একটা প্রবাহ পাচ্ছ। আবার এ এবং বি দুইটা 1 হইলে তো প্রবাহ পাইতেছো, পাশাপাশি এ 0, বি যদি 1 হয়, সেক্ষেত্রে প্রবাহ পাইতেছো। শুধুমাত্র প্রবাহ পাইতেছো না, একটা সিঙ্গেল কেসে যখন এও 0 বিও 0, অর্থাৎ এ এবং বি দুইটার একটা তো কারেন্ট নাই, সেক্ষেত্রে তুমি সি বিন্দুতে কোনো প্রকার প্রবাহ পাবা না। এটা কার সার্কিটের সাথে মিলে? একটু যোগের অপারেশনের সাথে মিলে তো। অর গেট যোগের অপারেশন করে। যোগের অপারেশনে কেবলমাত্র কেবলমাত্র দুইটা ইনপুট যদি 0 0 হয়, তবেই আমার আউটপুটটা 0 হয়। বাকি সকল কেসে যোগফলটা কত হয়? 1 হয়। যেমন 1 0 যোগফল 1, 1 1 যোগফল 1, আর ক্যারি আছে 0 1 এর যোগফল কত? 1। তাহলে অর গেটের ক্ষেত্রে আলটিমেটলি চিন্তা করতে পারো যে এই সত্যক সারণীটা আমার অর গেটের সত্যক সারণীর সাথে মিল খেতেছে। তাই আলটিমেটলি এই সার্কিটটা অর গেটের লজিকের সমতুল্য। লজিক মানে সত্যক সারণীর সমতুল্য। বাইনারি কোশ্চেন এন্ড সেমিকন্ডাক্টর মার্জড। বলতে চাচ্ছিলাম কিছু বোকা প্রাণীর কথা। আমাদের প্রত্যেকটা গ্রুপে কিন্তু একটা থাকে বোকা, বলিস না? তো কেন বোকা বলতেছি? ডাবি ফিজিক্সের এই কোশ্চেনটা যারা উত্তর করছে, তারা আসলে বোকা ছাড়া কিছুই না, নিজ হাতে ধরে চান্স নষ্ট করতেছে। চিন্তা করে দেখেন, বলতেছে এই বাইনারির সাথে এই বাইনারির গুণফল কত। অর্থাৎ একদল মানুষ থাকে যারা করছে কি, এই বাইনারিটারে ডেসিমালে কনভার্ট করছে, এটা ডেসিমাল ভ্যালু আনছে, তারপরে এটার ডেসিমাল ভ্যালু আনছে, তারপরে ডেসিমাল ওই সংখ্যার সাথে নিচের সংখ্যার গুণ করে তারপরে গুণফল আনছে, দেন ওই সংখ্যার গুণফলটাকে আবার কনভার্ট করে বাইনারিতে আনছে, এন্ড দিন শেষে নিজের এক খুব, বুঝতেছো? বলতে চাচ্ছি না ক্যামেরার সামনে। ভাই একটু চিন্তা করো, সময় 45 সেকেন্ড, 45 সেকেন্ড সময়ের মধ্যে প্রথম 14টা কোশ্চেন কইরা অলরেডি তোমার অবস্থা 12টা বাজে আছে। তোমার হাতে এখন আর 45 সেকেন্ডের মতো সময় নাই। তুমি যখন এই অঙ্কটা করতে যাবা, তুমি শিওর আমাদের ট্র্যাপে পা দিছো, এন্ড আলটিমেটলি তোমার ওই 1 মার্ক শেষের দিকে 4 থেকে 5 মার্ক নিয়ে চলে গেছে। এবং এইটা কইরা তোমরা just কি বোঝার চেষ্টা করো না, এনার্জি কনজারভেশন ফিজিক্সের মাধ্যমে বোঝামো। ব্রেইন এটার মধ্যে যে পরিমাণ এনার্জি নিয়ে গেছে, ওটা তো কনজার্ভ। এটা তুমি যত বেশি খাটাইবা, তত ক্লান্ত হয়ে যাবে। এত বেশি স্ট্রেসের মধ্য দিয়ে তুমি যদি একটা এমসিকিউ করতে এত বেশি স্ট্রেস দিয়া ফেলো, পাশে যে কেমিস্ট্রির কোশ্চেন গুলো আছে, বায়োলজি আছে, দেন ম্যাথ আছে, ওই কোশ্চেন গুলোতে তুমি এনার্জি দিবা কিভাবে? তুমি তো অলরেডি ক্লান্ত হয়ে গেছো এগুলো করতে করতে। তাই এই টাইপের প্রশ্ন, এই টাইপের ট্র্যাপে পা দেওয়া যাবে না। ডিউ ফিজিক্সে 15তে 15 পাওয়ার কোনো দরকার নাই। আলটিমেটলি তোমার দরকার হইতেছে র্যাঙ্ক,
তুমি টপ 100 হইতে চাও, ডিগো ফিজিক্সে 15 পাওয়ার তো দরকার নাই। তুমি আরামসে 15-এর মধ্যে যদি তুমি এখানে 10টা কারেক্ট করতে পারো, লিজেন্ডারি টাইপের ব্যক্তিবর্গের কথা বলতেছি যারা 10টা করতে পারবো 15টার মধ্যে, পারফেক্ট, তোমার পজিশন টপ 100 মধ্যে আইসা পড়ছে। যে এই ফিজিক্সের 10টা করতে পারছে ওর জন্য ম্যাথমেটিক্সের কোশ্চেন এটি কিছুই না, এটি জাস্ট পান্তাবাদ কোশ্চেন। বায়োলজির কোশ্চেন ছিল স্ট্যান্ডার্ড আলহামদুলিল্লাহ। তো এটাই তো গোলাবান যে সব প্রশ্ন আনসার করতে হয় না, ভর্তি পরীক্ষায় স্কিপ করার মেন্টালিটিও রাখতে হয়। কেউ আবার আমার থেকে বেশি মোটিভেটেড হইয়া যে পরীক্ষায় ভাই আমি 100টা স্কিপ করে দিয়ে এসে পড়ছি, কইছেন স্কিপ করা বিগ মেন্টালিটি না রে, বুঝ যাসি না দাগাইতে হইব। জাস্ট খুব দা অ্যাগ্রেসিভ মাইন্ডে সব এমসিকিউ সলভ করবো, যা আইব সব করবো না, অ্যাগ্রেসিভ মাইন্ডে খেলা যাবো, পিস মাইন্ডে খেলতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেনটাতে বলা হইতেছে যে কোনো একটা যন্ত্র প্রতি চক্রে কিছু পরিমাণে কাজ সংগঠিত করে কিন্তু কোনো প্রকার তাপ শোষণ করে না, মানে কোনো প্রকার ইনপুট নেয় না। এটা তাপগতিবিদ্যার কোন সূত্রটাকে লঙ্ঘন করতেছে? দেখো এটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে লঙ্ঘন করতেছে, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কোন একটা, এটা মূলত শক্তির সংরক্ষণশীলতার নীতির লঙ্ঘন করে। শক্তির সংরক্ষণশীলতার নীতির উপর ভিত্তি করেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। কোন একটা সিস্টেম যে পরিমাণ তাপ সংগঠিত করে তার একটা অংশ সে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং কাজে রূপান্তর করে। এখানে সিস্টেম যদি কাজ করতে চায় বাট কোনো প্রকার তাপ শক্তির বিনিময় না করে, কোনো প্রকার তাপীয় বিনিময় না ঘটায় বা তাপ শক্তির শোষণ বর্জন না করে, সেক্ষেত্রে এটা সম্ভব না। কেন এটার উত্তরটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হবে না? সেটার উত্তর হচ্ছে এরকম, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আলোকে আমরা জানতে পারি কোনো একটা ইঞ্জিন যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে তার পুরোটাই সে কাজে রূপান্তর করতে পারে না, অর্থাৎ এটা সিস্টেমের লস নিয়ে কথা বলে। তাহলে তাপ এবং কাজের মাঝখানে সম্পর্ক স্থাপন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদেরকে জানায় যে সেই তাপের সম্পূর্ণটাই কাজে রূপান্তর করা সম্ভব না। তার মানে এখানে কিছু পরিমাণে সিস্টেমের লস বইলা কথাবার্তা আছে, শক্তির অপচয় আছে। ঠিক আছে, যদি এখানে শক্তির অপচয় সংক্রান্ত কথাবার্তা হইতো তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা হয়তো সঠিক উত্তর, বাট যেহেতু এটা তাপ এবং কাজ নিয়ে কথাবার্তা হয়েছে তাই এটা প্রথম সূত্র হবে।